জয়েন করেছেন 2 মাস 3 মাস 4 মাস যারা এখানে প্রেজেন্ট আছেন, আপনারা দেখবেন আমরা কত সেগমেন্টের লোককে আপনাদের সামনে নিয়ে আসছি যে যারা এই বিজনেসকে বিল্ড করেছে। আমরা যখন ভাবি না একা যে আমার হয়তো এই সমস্যা, আমার ওই সমস্যা, পৃথিবীতে হাজারো লোক আছে যার কোটির সমস্যা আপনার থেকে বেশি। এক কোম্পানির সিইও, তার একটা রুটিন ছিল, যখন কোনো নতুন এইচআর রিক্রুট হতো তখন সে নিজে তার সঙ্গে হোটেলে যেত, বসতো, একসঙ্গে লাঞ্চ করতো এবং হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত। তা একদিন একটা ঘটনা ঘটে যে একজন এইচআর রিক্রুট হবে, তো সেও আসে, তো কোম্পানির ওনার সেখানে যায়, দুজনে মিলে একসঙ্গে বসে এবং লাঞ্চের অর্ডার দেওয়া হয়। তো লাঞ্চ প্রচুর অর্ডার দিয়েছে, তার আগে স্যুপ আসে, তো স্যুপ আসার সাথে সাথে স্যুপ সার্ভ করা হয় এবং স্যুপ সার্ভ করার সাথে সাথে যার অ্যাপয়েন্টমেন্ট করছে সেই এইচআর, সে তার মধ্যে পেপার, মরিচ আর নুন দিয়ে স্যুপ খেতে আরম্ভ করে। তা ওনার প্রথমে একটু অবাক হয়ে ওদিকে দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়াটা পকেটে পুরে নেয় এবং তার সঙ্গে কিছুক্ষণ ডিসকাস করার পরে তাকে বলে যে তোমার সঙ্গে লাঞ্চ করে আমার খুব ভালো লাগলো, আমার এইচআর টিম তোমার সঙ্গে কালকে ফলো আপ করে দেবে বলে চলে আসে। নেক্সট ডে যখন সে অফিস যায়, তার এইচআর টিম বলে স্যার লেটার দিয়ে দিয়েছেন? বললো না, লেটার আমি দিইনি, আর লেটার ওকে আমি দেবো না। তো বলছে মানে কেন, কারণটা কি? বলছে কারণটা হচ্ছে একজন লোক উইদাউট টেস্টিং কিভাবে স্যুপের মধ্যে মরিচ অথবা নুন দিয়ে দেয়, স্যুপটাকে টেস্ট না করে তার মধ্যে কি করে মরিচ অথবা নুন দিয়ে দেয়, এটা হচ্ছে যে এই উইদাউট টেস্ট, যে তার প্রি জাজ করা ডিসিশনের উপর বেস করে চলে, সে কিন্তু আমার কোম্পানিতে বেশি কাজ করতে পারবে না এবং তাকে সে কিন্তু অফ করে দেয়। তো আমরা এবার যে লিডারকে ডেকে নেবো, তার খুব ইন্টারেস্টিং স্টোরি। তার কোনো আপলাইন তার থেকে 20,000 টাকার জয়েনিং বলে 20,000 টাকা নিয়ে না তার জয়েনিং ফেলেছিল, না তার টাকা দিয়েছিল, না তার কোনো আইডি ক্রিয়েট করেছিল, সে 20,000 টাকা নিয়ে মার্কেট থেকে চলে গেছিল। এবং কোথায় সেই চিটিংবাজ কোম্পানি যে 20,000 টাকা আমার মেরে দিয়েছে, এটা খুঁজতে খুঁজতে প্রায় 200-250 কিলোমিটার ট্রাভেল করে আমাদের অফিসে এসে পৌঁছবে এবং আমার মিসেসের সঙ্গে দেখা হয়, মিসেসের সঙ্গে কিছু ডিসকাশন হয়, পুরো আলটিমেটলি সে হয়তো রিয়েলাইজ করে যে না, এই চিটিংবাজির মধ্যে এরা ইনভলভ নয়। পরবর্তীকালে আমার সঙ্গে বসে এবং মিটিং হওয়ার পরে সে জব করতো, জব ছেড়ে দেয়, দিয়ে ফুল টাইম বিজনেসে চলে যায়। তো আমাদের মধ্যে প্রেজেন্ট আছে লিডার মোকাররম শেখ, তার জয়েনিং অদ্ভুত 20,000 টাকা বেশি দিয়ে জয়েনিং করতে হয়েছিল, কারোর পাল্লায় পড়ে। এনিওয়ে, তো মোকাররমের কাছে আমার একটা অদ্ভুত প্রশ্ন, যে যখন আমি প্রথমে 20,000 টাকা ঠুকলাম, তখন এক্স্যাক্টলি কি ঘটলো যে যার বেসিসে সে সবকিছু ছেড়ে দিয়ে ফুল টাইমার হিসেবে বিজনেসটাকে বিল্ড করে? গুড মর্নিং এভরিবডি। স্যার, আমার অডিও কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওকে, থ্যাংক ইউ স্যার। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। অ্যাকচুয়ালি শুরুতে আমি বলতে চাই যে সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার সুযোগ দিয়েছেন, এবং আমাদের রিভার ট্রেডিং অ্যান্ড সাপোর্ট সিস্টেমকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমার সমস্ত এলওএসদেরকে আমি লাইন অফ স্পন্সরদেরকে ধন্যবাদ জানাই। অ্যান্ড যে আমাকে ঠকিয়েছিল তাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ সে যদি আমাকে না ঠকাতো তাহলে আজ হয়তো আমি আপনাদের সামনে এই আলোচনা করার সুযোগ পেতাম না। বিষয়টা ঘটছে এরকম, আমি যদি একটু পেছনে যাই, আমি একটু সময় নেব 5 মিনিট, আশা করি আপনারা সবাই আমাকে এতটুকু সময় দেবেন। তো যখন আমি অ্যাকচুয়ালি জব লাইফে ছিলাম, আমি যখন চাকরি করতে করতে রাত্রে একটা ইনসিডেন্ট ঘটে। একদিন রাত্রিবেলায় আমি যখন অফিস থেকে বাড়ি ফেরার পথে আমার একটা পথ দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা এরকম হয় যে আমি যে গাড়িতে করে বাড়ি ফিরছিলাম, সেই গাড়িটা এলএচএস থেকে আরএচএস এ চলে যায় সার্টেনলি, এবং আরএচএস থেকে আবার তার স্টিয়ারিং ঘুরিয়ে আমি তাকে এলএচএস এ নিয়ে আসি, এবং ওভারঅল আমরা কোনো ক্রমে প্রাণে বেঁচে যাই। অ্যান্ড দ্যাটস দ্য মোমেন্ট। ওই সময় আমি আমার লাইফে প্রথমবার মৃত্যুকে আমি স্মরণ করতে পেরেছিলাম এবং অনুধাবন করেছিলাম যে মানুষ মৃত্যুবরণ কিভাবে করে। অ্যান্ড প্রচুর সময় লেগেছিল, ওখানে আমরা স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। অ্যান্ড কিছুক্ষণ পরে যখন আমরা আস্তে আস্তে একটু সজ্ঞানতা ফিরে, তারপরে ওখান থেকে আবার গাড়ি নিয়ে আমরা এগিয়ে আসি।
তো এই ঘটনার পরের দিন অফিসে গিয়ে আমি আমার সিনিয়র যে ম্যানেজার ছিলেন আমি ওনাকে গিয়ে বলি, ওনার নাম হচ্ছে গজপাল সিং নেগি, दिल्ली बारी ओनर। तो उन्हीं हिंदी भाषी, तो बोले जैसे सर कल रात ऐसे ऐसे इंसिडेंट हो गया था, तो अगर मेरा कुछ हो जाता है तो क्या मेरे जगह पे मेरे वाइफ मेरे जॉब को कंटिन्यू कर पाएगी। तो उन्हीं আমার উপর হাওয়া পুরো হাসতে শুরু করেন, बोले थे यार तेरे जैसे स्मार्ट बंदे ऐसे क्वेश्चन करेगा, तुझे तो मालूम ही है कभी हो ही नहीं सकता। তো আমি জানতাম যদিও, বাট তারপরেও আমি ওনার কাছ থেকে একটু কনফার্মেশন চাইছিলাম যে কি রয়েছে ওনাদের পলিসি, যদি কোনো কিছু থাকে। উনি বললেন যে না, যদি তোর অ্যাক্সিডেন্ট অফিসের এরিয়ার অফিস চত্বরের ভেতরে হয় তবে ওটা আমাদের দায়বদ্ধতার ভেতরে পড়ে, বাট অফিস এরিয়ার বাইরে যদি রোডে হয় তাহলে এর জন্য আমরা দায়বদ্ধ নয়। অ্যান্ড সেই সময় থেকে আমার মাথায় একটা জিনিস আসে যে আমি এমন কিছু একটা করতে হবে যে আমি থাকবো না, অথচ আমার ফ্যামিলি যেন সিকিউর থাকে, এবং এটা আমার মাথায় ঘুরতে থাকে, চলতে থাকে। এটা একটা ইনসিডেন্ট। দ্বিতীয় আরেকটা প্রেক্ষাপট রয়েছে যে আমি আমার মাকে, যখন আমি ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়াশোনা করছিলাম এবং সেকেন্ড সেমিস্টারে ছিলাম, তখন আমি আমার মাকে হারিয়েছিলাম ডায়াবেটিস, এবং তার জন্য ডায়াবেটিসের জন্য মার প্রচুর চিকিৎসা করেছিলাম, ইভেন ইনসুলিন পর্যন্ত চালিয়েছিলাম। শুরুতে আমরা ইনসুলিন মাকে 2 পয়েন্ট দিয়েছিলাম, অ্যান্ড লাস্ট অফ অল আমরা 36 পয়েন্ট পর্যন্ত ইনসুলিন দিয়েছিলাম, অ্যান্ড তারপরেও আমরা আমাদের মাকে সেভ করতে পারিনি, উনি ঈশ্বরের কাছে চলে গেছেন। এই একটা ঘটনা ছিল, এবং এটারই প্রেক্ষাপটে মানে এটারই সূত্র ধরে 2016 সালে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমার বড়দা, যেহেতু আমি খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছিলাম, অ্যাপ্রক্স তখন আমার বয়স ছিল 3 বছর, অ্যান্ড সেই সময় আমি আমার বাবাকে হারাই। এবং বড়দাই আমাদের বাবা হিসেবে আমাদের সমস্ত ভাই বোনদেরকে উনি লালন পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন। আমাদেরকে মানে ছাতার মতো উনি ধরে রয়েছেন। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে উত্তম প্রতিদান দান করেন, এবং যত কৃতজ্ঞতাই জ্ঞাপন করবো ওনার জন্য বা যাই বলবো সেটা কম করবেন। তো বড়দার 2016 সালে আমরা দেখি ওনার শরীর খুব বেশি খারাপ হতে শুরু করে। আমরা সিদ্ধান্ত নিই যে না, দাদার এখানে আর চিকিৎসা করাবো না, কারণ মার চিকিৎসা করিয়ে আমরা দেখেছি আলটিমেট কোনো বেনিফিট পাইনি। তো দাদাকে আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাই। তো চেন্নাই অ্যাপোলো হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হয়, ওখানে ট্রিটমেন্ট করানো হয়, টেস্ট ফেস্ট সব করার পরে দেখতে পাই যে দাদারও ডায়াবেটিস হয়ে গেছে। তো দাদা যখন ডায়াবেটিক অ্যাডিক্টেড হয়েছেন তখন আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাই, কারণ মাকে আমরা হারালাম, আবার যদি বড়দাকেও হারাই তাহলে তো আমরা সেকেন্ড মানে দ্বিতীয়বার আমরা অনাথ হয়ে যাবো। তো কি করা যায় এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত, খুব চিন্তা ভাবনা করছি। এরকম একটা সময়ে হঠাৎ দিল্লি থেকে এক বন্ধু আমাকে কল করে ঘটনাক্রমে, এবং তার সঙ্গে কনভারসেশন হয়, এবং সে বলে যে কি ব্যাপার, কারণ যে এই ব্যাপার বাড়িতে এরকম হয়েছে। তো সেই দিন ও আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। মোটামুটি 1 সপ্তাহ পরে হঠাৎ ও আমাকে কল করে বলে যে ভাই তোর কাছে কিছু টাকা হবে। আমি বললাম কেন? বলে আমার ইমার্জেন্সি খুব টাকার দরকার। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট নম্বরটাতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আমার মনে পড়ে সেই দিন বিকেল 3:29 বাজছিল, আমার কম্পিউটার স্ক্রিনের দিকে গিয়ে আমি ওর অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করে দিই, এবং উইদিন 1 উইক আমার বাড়িতে কিছু প্রোডাক্টস চলে আসে। তো কিছুদিন পরেই যখন আমার বাড়িতে প্রোডাক্টস আসে, আমি কিন্তু মানে বক্স দেখা মাত্রই বুঝে গেছি যে ঘটনাটা কি, এবং আমি প্রচন্ড রেগে যাই। সঙ্গে সঙ্গে ওকে ফোন করে আমি প্রচুর মানে বকাবকি শুরু করি যে কেন আমার সঙ্গে এরকম করলে, যদি টাকার প্রয়োজন ছিল টাকা নিতে পারতে, বাট তুমি আমার সঙ্গে এরকম কেন করলে যে আমাকে কিছু প্রোডাক্টস এর বিনিময়ে পাঠাও। তো বলে না, অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেক মানুষ আছে যারা এগুলো ব্যবহার করে ডায়াবেটিস থেকে সুস্থ হয়েছে, ভালো হয়েছে, তো তুমি তোমার দাদাকে ইউজ করো, সেও ভালো রেজাল্ট পাবে। তো এর ভিত্তিতে, এবং সে বলে যে আমি তোকে যতটুকু চিনি ছোট থেকে, তোকে যদি এই ঘটনার কথা বলতাম তাহলে তুই জীবনে কোনোদিন আমাকে টাকা দিতি না, অ্যান্ড আমি চাই শুধুমাত্র তোদের উপকার। তো এই কারণেই আমি করেছি এটা। তো ওভারঅল বড়দার সঙ্গে আলোচনা করলাম, বড়দাকে সমস্ত কিছু বলার পরে শোনার পরে দাদা বললো যে আরে এটা যদি সত্যি সত্যি উপকৃত জিনিস হয়, এর দ্বারা যদি মানুষ সত্যি ভালো হয়, ডায়াবেটিস যদি সত্যি ভালো হয়, তাহলে ডক্টররা কেন লেখে না? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এবং আমার মনেও প্রশ্ন ওঠে যে তাই তো, যদি এতে ডায়াবেটিস ভালোই হয় তাহলে ডক্টররা কেন এটাকে প্রেসক্রাইব করে না? এবং আমি কল করি, কথা বলি যে তুমি যে এটা বলছো যে এতে এইভাবে উপকার হয়, বাট ডক্টররা কেন প্রেসক্রাইব করে না? আমাকে খুব সুন্দর একটা অ্যান্সার আমি পেয়েছিলাম পরবর্তীতে। অ্যান্সারটা ছিল এই যে আপনাদেরকে যদি আমি প্রশ্নটা করি, আচ্ছা সচিন টেন্ডুলকারের ব্যাটটা কেমন? একটু চ্যাট বক্সে কেউ টাইপ করবেন, সচিন টেন্ডুলকারের ব্যাটটা কেমন? অ্যান্ড যদি আমি এর পাশাপাশি জিজ্ঞেস করি সানিয়া মির্জার ব্যাডমিন্টন কেমন, ভালো না খারাপ, গুড অর ব্যাড?
খুব ভালো, দীনেশ বাবু বলছে। তো দ্যাট মিনস সচিন টেন্ডুলকারের ব্যাটও খুব ভালো এবং সানিয়া মির্জার ব্যাডমিন্টনও খুব ভালো। আচ্ছা বলুন তো, যদি সানিয়া মির্জার ব্যাডমিন্টন সচিন টেন্ডুলকারের হাতে দিয়ে দেওয়া হয় আর সচিন টেন্ডুলকারের ব্যাট যদি সানিয়ার হাতে দিয়ে দেওয়া হয়, দুজনে কেমন খেলবে? দুটোই তো খেলা, কেমন খেলবে দুজনে? ডেফিনেটলি খেলাটা খেলা হবে না, একটা অন্য কিছু হয়ে দাঁড়াবে। অ্যাজ ইট ইজ, ফার্মাসিউটিক্যাল মেডিসিন ডক্টররা যেটা প্রেসক্রাইব করেন সেটা একটা ভিন্ন জিনিস, এবং নিউট্রিশনিস্টরা যেটা প্রেসক্রাইব করেন সেটা একটা ভিন্ন জিনিস। এবং সেই সময় আমার আই ওপেন হয় এবং প্রথম জানতে শুরু করি যে সাপ্লিমেন্ট বলেও পৃথিবীতে এমন কিছু রয়েছে যেটা ওষুধ নয়, মেডিসিন নয়। অ্যান্ড ওভারঅল আমরা প্রথম মান্থে দাদাকে ইউজ করাই, বর্দা ইউজ করার পরে 247 যেখানে ডায়াবেটিস ছিল সেখানে 101 এসে দাঁড়ায়। পরবর্তী মান্থে আমরা ওনাকে রিকোয়েস্ট করে আবার শুরু করাই এবং পরবর্তী মান্থে ওটা 98 আসে, তার পরের মাসে ওটা 97 আসে। পরপর যখন 3 মাস এরকম রেজাল্ট পায়, আমার এর প্রতি একটা ফেথ বা বিলিভ তৈরি হয় এবং আমি ওভারঅল আবার ওর সঙ্গে কানেক্ট করি এবং ও আমাকে সমস্ত ডেটা এবং ইনফরমেশন সেন্ড করে যে এটা পৃথিবীর 190খানা দেশ এবং অঞ্চলে কাজ করছে, এইভাবে কাজ করছে। আমি সমস্ত ডেটা নিয়ে আমি গুগলে গিয়ে প্রথমে সার্চ করলাম টিয়ান্স ইন্ডিয়া, তারপরে সার্চ করলাম টিয়ান্স পাকিস্তান, টিয়ান্স বাংলাদেশ, টিয়ান্স আমেরিকা, টিয়ান্স জাপান, টিয়ান্স লন্ডন, টিয়ান্স ইন্দোনেশিয়া, টিয়ান্স মালয়েশিয়া। এভাবে আমি সার্চ করতে শুরু করলাম যে সত্যি এই সব দেশে বিলংস করে কিনা। এবং অদ্ভুত ব্যাপার, যখন সার্চ করে যে রেজাল্ট গুলো পেলাম এবং যেভাবে মানুষের জীবন পরিবর্তন হয়েছে দেখলাম, আমি কিন্তু টোটালি একদম এর প্রতি মানে ইন্সপায়ার্ড হয়ে গেলাম যে না, আমাকে যদি লাইফে কিছু করতেই হয়, কেরিয়ার হিসাবে যদি কোনো কিছু নিতেই হয়, তাহলে এর চেয়ে বেস্ট প্ল্যাটফর্ম আমার লাইফ আর কিছু হতে পারে না। যেহেতু ওই পূর্বের অ্যাক্সিডেন্টে আমি খুঁজছিলাম যে এমন কিছু যেখানে আমি আমার পরবর্তী জেনারেশনকে সিকিউর করতে পারি, এবং এই বিজনেসে আমি যত ডেপথ স্টাডি করা শুরু করি, এই ইন্ডাস্ট্রিকে যত ডেপথ স্টাডি করা শুরু করি, তো দেখি যে এখানে আমি শুরু করব ভাবছি বা আজকে রিসার্চ করছি, বাট এখানে প্রচুর মানুষ আছে যারা লাখ লাখ কোটি কোটি মানুষ, তারা নিজেদের টোটাল জীবনকে ট্রান্সফর্ম করে দিয়েছে। এবং এই যে ফেথ, এই ফেথে কিন্তু আমি বিজনেসটাকে করার জন্য সিদ্ধান্ত নিই এবং বিজনেসটাকে স্টার্ট করি। এবং এরপরে ওই ঘটনা ঘটে যে আমার কাছে প্রচুর টাকা নেওয়া হয়, আমি তাকে টাকা ট্রান্সফার করি, বাট আমার কাছে কোনো প্রোডাক্ট আমার বাড়িতে রিটার্ন আসে না। এবং 2016 12ই ডিসেম্বর আমি লিখিতভাবে অফিসে রিজাইন দিই। তো আমি যখন রিজাইন দিই তখন গজপাল সিং নেগি আমার সিনিয়র ম্যানেজার, উনি আমাকে বলেন যে মুকাররম, तू ये जिंदगी की सबसे बड़ी गलती कर रहा है, तेरे जैसे टैलेंटेड बंदा को जॉब नहीं छोड़ना चाहिए, जॉब के साथ ही करना चाहिए। তো আমি বললাম যে স্যার, আমি সোনার খাঁচাতে আর মানে বন্দি থাকতে চাই না, মুঝে ये সোনা কি পিঞ্জরা সে নিকলনা है, মানে এই সোনার পিঞ্জরা থেকে আমাকে বেরোতে হবে, আমি এর ভেতরে আর থাকতে পারবো না। ওভারঅল 2016 12ই ডিসেম্বর লিখিতভাবে রিজাইন দেওয়ার পরের দিনই 2016 13ই ডিসেম্বর যে ভদ্রলোকের মাধ্যমে আমি বিজনেসটাকে স্টার্ট করি, ওনার সঙ্গে আমার কোনো রকম কমিউনিকেশন আর থাকে না। দ্যাট মিনস আমি ওনাকে কল করলে উনি কল পিক করেন না, ওনার বাড়িতে আগ্রা ল্যান্ড নাম্বারে কল করি, বাট তারপরেও পিক করেন না। ওভারঅল প্রচুর রকম কমিউনিকেশন করার চেষ্টা করি, কিন্তু আমি আর তাকে কমিউনিকেশনে পাই না। বাট তার মুখে একজন মহৎ ব্যক্তির নাম শুনে রেখেছি। তিনি কোনো এক সময় গল্প করতে গিয়ে এক মহান ব্যক্তির নাম বলেছিলেন, এবং যার জন্য আমি খুব প্রাউড ফিল করি যে যদি এই মানুষটা আমার জীবনে না থাকতো বা না আসতো, তো মেবি হয়তো আজকে আমি আপনাদের এখানে শুধু থাকা নয়, আমার লাইফে যে অ্যাচিভমেন্ট গুলো হয়েছে, এক্সট্রা অর্ডিনারি যে অ্যাচিভমেন্ট গুলো হয়েছে, আজকে আমি যে প্রাউড একজন 80 স্টার, এই প্রাউড 80 স্টার বলার সাহসও হয়তো আমার থাকতো না। এবং তিনি অন্য কেউ নয়, আমাদের রেভারের কর্ণধার মিস্টার পলাশ দত্ত স্যার। কারণ উনি গল্প করতে করতে বলেছিলেন যে পলাশ দত্ত এমন একজন মানুষ যিনি এই যুগেও এই ধরনের একজন মানুষ হয়, এটা জানাই অদ্ভুত ব্যাপার, কারণ এই ধরনের মানুষ পুরো একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। এবং দেন অ্যান্ড দেয়ার আমি যখন তাকে হারিয়ে ফেলি, পলাশ দত্ত স্যারকে খুঁজতে শুরু করি। প্রথমে গুগলে সার্চ করি, ওখানে কি পাই না, ফেসবুকে গিয়ে সার্চ করি এবং ফেসবুকে গিয়ে স্যারের নাম এবং ওখান থেকে ঠিকানা পাই এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে ওনার সঙ্গে কমিউনিকেশন করি এবং অফিসে যাই। তো আমি অফিসে যেদিন যাই সেদিন উনি ছিলেন না, সেদিন ম্যাডাম ছিলেন। এখানে আশা করি ম্যাডাম আছেন, ম্যাডাম নিজে একজন সাক্ষী। আমি ম্যামের কাছে যাই এবং পুরো বিষয়টা তুলে ধরি এবং আমি ম্যামকে বলি যে আমি ম্যাম ডিসিশন নিয়েছি, আমি আমার জব রিজাইন দিয়েছি এবং আমি 100% শিওর যে এই বিজনেসে আমার ক্যারিয়ার ক্রিয়েট হবে এবং এখান থেকে আমি একটা বেস্ট জায়গা অ্যাচিভ করতে পারবো।
অ্যান্ড তারপরে পলাশ স্যারের সঙ্গে ফোনে কথা হয় এবং উনি বলেন যে আপনি বাড়ি যান, আমি আপনার সঙ্গে কমিউনিকেশন করব। অ্যান্ড দ্বিতীয় মানুষ, যে মানুষটার সঙ্গ না পেলে হয়তো বলবো যে এই পুরো জার্নিটাই অসম্পূর্ণ হতো, তিনি অন্য কেউ নয়, আমাদের সম্মানিত, আমাদের এনার্জেটিক, আমাদের পাওয়ারফুল লিডার মিস্টার জয় রয় স্যারকে পাই পলাশ দত্ত স্যারের মাধ্যম দিয়ে। আমি স্টোরিটাকে একটু শর্ট করছি কারণ টাইম অনেক বেশি লেগে যাবে তাই। অ্যান্ড দেন ওভারঅল জয় স্যারের সঙ্গে আমার যাত্রা হয় এবং জয় স্যার আমাকে হাতে কলমে পুরো বিজনেসটা ডেভেলপ করতে শেখান। বাট প্রথম 3 মাস উনি আমাকে দারুণ এডুকেশন দিয়েছিলেন। প্রথম 3 মাস উনি আমাকে রাজা বানিয়ে রেখেছিলেন যে তুমি তোমার সিদ্ধান্তে রাজা, তোমার যা ইচ্ছা তুমি সেভাবে করো। তো উনি কখনোই আমার কোনো সিদ্ধান্তে, কোনো কাজে, কোনো কথায় উনি বাধা দিতেন না। আমি যখন বলতাম যে স্যার আজকে দুলিয়ান যেতে হবে তো স্যার দুলিয়ান, স্যার আজকে মালদা যেতে হবে তো স্যার মালদা, আজকে রামপুরহাট যেতে হবে তো আজকে রামপুরহাট, আজকে লালগোলা যেতে হবে তো আজকে লালগোলা। তো ওভারঅল যখন যেখানে যেভাবে বলেছি স্যার তখন সেইভাবে আমাকে কিন্তু নিয়ে দৌড়িয়েছেন। এবং সেই সময় প্রথম ট্যুর ছিল আমার এই বিজনেসে, সেটা ছিল মালয়েশিয়া লাঙ্কাবাই ট্যুর, এবং আমি সেটা পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছিলাম। এবং জয় স্যার সকাল 6টা থেকে রাত্রি 11টা 12টা ইভেন্ট রাত্রি 3:30 পর্যন্ত আমার সঙ্গে মুভ করেছিলেন এবং আমরা ফিল্ডে এইভাবে কাজ করেছি। কিন্তু খুশির খবর হচ্ছে এটা যে আমি সেই ট্যুরটা পাইনি, এবং যখন আমি ওই ট্যুরটা পাইনি আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। আমি মানসিকভাবে খুব কষ্ট পেয়েছিলাম যে এত পরিশ্রম করলাম, এত ছোটাছুটি করলাম, এত পেট্রোল পোড়ালাম, বাট তারপরেও আমি ট্যুর পেলাম না। তো সেই সময় আমাকে জয় স্যার প্রথম লিসান দিয়েছিলেন, যে শিক্ষাটা আমি আজও ভুলতে পারি না, যেটা আমাকে সামনে এগোতে খুব সহযোগিতা করে। কারণ ওই সময়ে আমি ট্যুর পেতে চেয়েছিলাম আমার জন্য, এবং আমি ট্যুর পেতে চেয়েছিলাম আমার জন্য, এবং আমি আমার এই ট্যুর কিন্তু অ্যাচিভ করতে পারি। বাট স্যার আমাকে বললেন যে আপনি যখন অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবেন তখন আপনার স্বপ্ন অটোমেটিক পূরণ হবে। এবং গুড নিউজ হচ্ছে এটা যে সেই সময় স্যার আমাকে প্রথম 5 বেসিক এবং সাকসেস সিস্টেম ট্রেনিং দিয়েছিলেন। দ্যাট মিনস আমাদের ফান্ডামেন্টাল যে ট্রেনিং সিস্টেম আমি সেই সময় রিভিল করেছিলাম। এবং তারপরে পরবর্তী 3 মাসের মধ্যে আমি আমার লাইফের প্রথম ট্যুর অ্যাচিভ করি, ইটস কলে শ্রীলঙ্কা। অ্যান্ড তার 3 মাস পরে আমি 2বার থাইল্যান্ড ট্যুর অ্যাচিভ করি, একবার রেবারের পক্ষ থেকে অ্যাচিভ করি, একবার কোম্পানির পক্ষ থেকে অ্যাচিভ করি। এবং তারপরে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, এইভাবে হংকং, মাকাও পরবর্তী সমস্ত ট্যুরগুলো কিন্তু অ্যাচিভ করেছিলাম। তো এই যে টোটাল জার্নিটা ওই 20,000 টাকার হিসেব নিতে আসার পরে কেন আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি পুরো পৃথিবীর লিডার্সদেরকে দেখেছিলাম যারা সাকসেসফুলি এই বিজনেসে সফল হয়েছেন, যারা নিজেদের পুরো জীবনকে ট্রান্সফর্ম করেছেন। এবং তার সব থেকে কাছের জ্বলন্ত প্রমাণ ছিলেন পলাশ দত্ত স্যার নিজেই। এবং পরবর্তীতে আমাদের মুর্শিদাবাদে আমাদের মফিদুল বিশ্বাস স্যার, আমাদের জয় স্যার, এবং পরবর্তীতে আমাদের বিএলডি বিষ্ণু স্যার, এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছেন যে এই বিজনেসে আপনি যদি আজ একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনি অবশ্যই আপনার স্বপ্নের জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। তো স্যার এটা ছিল ওভারঅল আমার জার্নি। অ্যান্ড আজকে তো আপনারা সকলেই জানেন আমি একজন প্রাউড 8 স্টার এবং একজন প্রাউড নেটওয়ার্কার, এবং আপনাদের সকলের সঙ্গে এখানে থেকে এই পুরো বিষয়টা শেয়ার করতে পেরে আমাকে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, এবং খুব ধন্যবাদ স্যার। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। খুব ইন্টারেস্টিং স্টোরি আমরা মোকারামের থেকে শুনলাম, এবং লিডার মোকারামের মতো আমি চাইবো এখানে অনেক লোক যারা 50,000-এর বদলে 70,000 দিয়ে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করুক, গোল্ডে স্টার্ট আপ করুক। ইন্টারেস্টিং স্টোরি। বাট কত স্টোরি যে আমরা এত লোকের স্টোরি এখানে শুনছি, এক এক ধরনের স্টোরি এক একটা লোকের থেকে।